কিছু না বাবা। এবার ধ্রুব ফট করে বলে ফেলল, মিথ্যে বলছিস কেন? তুই না বিয়ে করবি? ধ্রুবের হাতে হাড়ি ভাঙ্গার মতো কাজ দেখে মেঘ পারছে না ঠাস ঠাস করে দুটো ঘা বসিয়ে দিতে। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না বাবার দিকে। ছেলের এভাবে লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসলেন রমজান চৌধুরী। সে ইচ্ছে করেই ব্যাপারটা এত ঘটাচ্ছে। নীলাশা চৌধুরী অনেক আগেই তাকে সবটা বলেছে। পালককে তো তাদের শুরু থেকেই ভীষণ পছন্দ। নিজেদের পছন্দ করা মেয়েকেই ছেলে মন দিয়ে বসেছে জেনেই আনন্দে আত্মহারা তিনি। নিজের উচ্ছ্বাসটুকু দমিয়ে রেখে বেশ গম্ভীর মুখ করে বলল, সে তো গাধাটাকে কবে থেকেই বলছি বিয়ের কথা, প্রতিবার ওই তো বিয়ে করবে না বলে এড়িয়ে যায়, আজ হঠাৎ এ কথা, মেয়ে ঠিক করে ফেলছো বুঝি? ধ্রুব হরহর করে উগরে বলল, হ্যাঁ হ্যাঁ, শুধু ঠিক না, মেঘ তো এক পায়ে খাড়া। এখন আপনাদের খালি কাজী ডাকার ফালা। ধ্রুবের এমন কাণ্ডে মেঘ পারছে না ওকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে। বাদরটা ইজ্জতের ফালুদা বানাচ্ছে। রমজান চৌধুরী গম্ভীর মুখটা বজায় রেখে ধ্রুবকে বলল, মেয়ে কি তোমাদের চেনা জানা নাকি? চীনা জানা মানে? ওদের প্রেমের শুরু থেকে শেষ পর্যন্ত জানি। শুধু আমি কেন, আরো অনেকেই। শাট আপ, কি যাতা শুরু করেছিস? আর একটু ওয়ার্ড বললে খবর করে রাখবো। মেঘের ধমকের পিষ্টে রমজান চৌধুরী জোর গলায় বলে, তুমি চুপ করো, খবর তো তোমার আমি করব। তুমিও যে প্রেম করছো এটাই তো খবর হয়ে যাবে। এইরকম কাঠখোটা রসকসির ছেলেটার প্রেমে পড়ে কোনো মেয়ের কপাল পুড়ল শুনতে হবে তো। এবার ধ্রুব সায় দিয়ে বলল, সেই তো আমি কবে থেকে বলছি বাড়িতে বলতে, ও আজ না কাল বলে দিন পার করছে। ওর মতো খাটার ছেলে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। বাবা কিছু বলছো? আপন বাপ হয়ে নিজের ছেলেকে যাতা বলছো? কিসের জাতা? আমি সত্যি বলছি, তুমি বুকটা বন্ধ রাখো। তা ধ্রুব, মেয়েটাকে আমরা কি দেখেছি? শুধু কি দেখেছেন, বরং মেঘের থেকে অনেক বেশি দেখেছেন। সে তো আপনারই বাড়ির লোক। সে কি? কার কথা বলছো? পালক। মেঘ পালককে ভালোবাসে আঙ্কেল। ও পালককে বিয়ে করবে। পালক? আমাদের পালক? এবার মেঘ মৃদু স্বরে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ, যাক, জীবনে পড়াশোনা বাদেও একটা কাজের কাজ করলে। এই না হলে আমার ছেলে খাঁটি সোনা ধরেছিস একেবারে। বলে মেঘের পিঠে চাপড়ে আবারও বলল, আমি যত দ্রুত সম্ভব পালকের বাড়িতে যাব। আমি নিজে গিয়ে ওর বাবার কাছে ওকে চাইবো। মেঘ প্রশান্তির হাসি হাসলো, যেন বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। এখন শুধু তার প্রিয়তমাকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার অপেক্ষা। মৃদু কাশির শব্দে পিছু ফিরে তাকালো শিমু। বাদামি রঙের শার্টের সাথে ডিপ অফ হোয়াইট রঙের প্যান্ট পরনে লোকটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। আপনি? জি আমি। কেন, আশা করেননি? না মানে হঠাৎ এখানে? এই রাস্তা দিয়ে ফিরছিলাম, রাস্তায় তোমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে আসলাম। চলো ড্রপ করে দিই। ধ্রুবর প্রশ্নে খানিক ভ্যাবাচাকা খেয়ে শিমু বলল, পালক তো আমায় এখানে অপেক্ষা করতে বললো, ও আসলে ওর সাথেই যাব। তাহলে আমার সাথে যাবে না বলছো? আসলে পুরোটা বলার আগেই ফোন বেজে ওঠে শিমুর। ফোন ধরে কানে দিতেই ওপাশ থেকে কিছু একটা শুনে আচ্ছা বলে ফোন রেখে দিল। এনি প্রবলেম? ধ্রুবর প্রশ্নে মাথা নাড়িয়ে শিমু বলল, পালক ফোন করেছিল, ওর নাকি আরও সময় লাগবে আসতে, আমায় বাড়ি ফিরে যেতে বলল। এবার নিশ্চয়ই আমার সাথে ফিরতে আপত্তি নেই? ধ্রুবর কথায় হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো শিমু। গাড়িতে উঠে বসতেই স্টার্ট করে এগিয়ে নিল ধ্রুব।
ধ্রুবের গাড়িটা চক্ষুর আড়ালে যেতেই আড়াল থেকে বেরিয়ে আসলো পালক। তখন এদিকে আসার পথেই ধ্রুবকে শিমুর সাথে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ ধরেই ওদের কথোপকথন বেশ খেয়াল করেছে পালক। এদের লাজুক লাজুক চাহনি ভাষা বুঝতে খুব অসুবিধা হয়নি তার। শিমুকে সে হাড়ে হাড়ে চেনে। ওর ভেতরেও যে অজানা অনুভূতির জন্ম হয়েছে তা ওকে হাবভাবেই স্পষ্ট। ধ্রুবকে শিমু না বলার সময় পালক ইচ্ছে করেই ফোন করে মিথ্যাটা বলেছে যাতে দুটিতে একসাথে থাকতে পারে। ধ্রুবকে শিমুর পাশে কিন্তু মন্দ লাগে না। এসব ভাবতে ভাবতেই একটা রিক্সা ডেকে উঠে বসলো। মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে আছে। সেই যে লোকটা তাকে কাল বাড়িতে আনলো, তারপর আর তার সুরতখানা দেখার সৌভাগ্য মেলেনি। অফিসওয়ালা তার অফিস নিয়েই ব্যস্ত। লোকটা আসলেই সিরিয়াস চৌধুরী। এই যে একটা দিন পুরোটা পার হয়ে গেল, পালক কতটা মিস করছে তাকে সে কি জানে না? ভীষণ খবিশ, ভীষণ। হুটহাট কাছে এসে পাগলামি করে তো অভ্যাস করে দিয়েছে পালকের। এখন তো মেঘালয় বিরক্ত না করলে ভাল লাগে না তার। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে আছে বারান্দায়, হাতে সেই উপহারের পাঠানো পুতুলটা। শিমু এখনো ফেরেনি। সে কার সাথে আছে সে ব্যাপার নিয়ে সে মোটেও চিন্তিত নয়, বরং খুশি। তার তো মন খারাপ অন্য কিছু নিয়ে। মেঘালয় নামক অনুভূতিটা তাকে ভীষণ পীড়া দিচ্ছে। লোকটা একটা বার তার সাথে দেখাও করলো না। আনমনে উপরের ব্যালকনির দিকে তাকিয়ে আছে পালক। একটা বারও কি আসবে না? এতটা সময় না দেখে আছে, কিছুতেই শান্তি লাগছে না পালকের। বেশ 10 মিনিট অতিবাহিত হওয়ার পর পালকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল মেঘের। কালো রঙের ট্রাউজারের উপর সবুজ রঙের টি শার্ট পরা, ভেজা চুলগুলো তাওয়ালার সাহায্যে মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালো। মেঘকে দেখতেই পালকের ভেতরটা শান্তি জুড়ে গেল, যেন দম বন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পেল। মেঘালয়ের চোখটা সামান্য দূরেই ব্যালকনিতে গেলেই দেখলো পালক দোলনায় বসা অবস্থায় তার দিকেই চেয়ে আছে। মাথা মোছা থামিয়ে তোয়ালেটা ডিভানের ফেলে দু হাতে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো পালকের দিকে তাকিয়ে। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে ভ্রু উঁচিয়ে ইশারা করলো। হুট করেই পালকের ভীষণ অভিমান হলো। এতক্ষণ লোকটা একবারও তার সামনে আসলো না। কাল তো খুব করে বলেছিল তাকে ছাড়া থাকতে পারে না। সব মিথ্যা। খুব খারাপ, খুব খারাপ লোকটা। থপ করে হাতের পুতুলটা ফেলে ঘরের ভেতরে চলে গেল। মেঘালয় ভ্রুকুটি করে তাকালো। কি হলো? এভাবে চলে গেল কেন? পালক এসে উবুর হয়ে বিছানায় শুয়ে পড়ল। থাকবে না সে লোকটার সামনে। ভীষণ নিষ্ঠুর লোক। কাল থেকে আজ পর্যন্ত একটা বার খোঁজ করলো না। কিসের এত ব্যস্ততা যে একটু দেখা পর্যন্ত যায় না তাকে? পালকের ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সিরিয়াস চৌধুরী নামটা স্ক্রিনে জলজল করছে। সারাদিন গুম হয়ে থেকে এখন ন্যাকা, ধরবো না বলেই খট করে কেটে দিল পালক। সেকেন্ডের ভেতরেই আবারও বেজে উঠল। কি একটা ভেবে ফোনটা রিসিভ করে কানে ধরে চিরচেনা গম্ভীর সুরে বলল, বারান্দায় আসো। এতক্ষণ কই ছিল? তখন মনে হয়নি? এখন বারান্দায় না বসলে তো তাও মনে হতো না। মুখ বাঁকিয়ে পালক চড়ে চড়ে কণ্ঠে উত্তর দিল, পারবো না। ফোঁস করে একটা শ্বাস ছাড়া শব্দ হলো। আবারও বলল। বারান্দায় আসতে বলেছে। সাথে সাথেই পালক আবারও বলল, পারবো না। আই উইল আস্ক ইউ ফর দ্য লাস্ট টাইম। বারান্দায় আসো। পারবো না বলেই ও পাশ থেকে আর কোনো শব্দ শোনা গেল না। কান থেকে নামিয়ে দেখে লাইন কেটে গেছে। জানতো লোকটা একটা খবিশ ছাড়া কিছুই না। কেন একটু ভালো করে বললে কি হতো না? সব সময়ই ওনার ধমকা ধমকি। পালকেরই কি? পালকও যাবে না বলে আবারও ধপ করে উবুর হয়ে বিছানায় শুয়ে পড়ল পালক। যাব না কিছুতেই। লোকটা খুব খারাপ। কাল থেকে আমার একটু খোঁজ নেয়নি, একবার সামনেও আসেনি। উনি কি বোঝেন না আমি কতটা মিস করছিলাম ওনাকে? এখন আমি কেন যাব? কিছুতেই না। ধমক দিলেও না। ওনার ধমকে আমি মোটেও ভয় পাই না। সত্যিই ভয় পাও না? পাশ থেকে কারো গলা শুনে বড় সড়ো ধাক্কা লাগলো, কিন্তু দরজা তো লাগানো। কে আসবে? ধ্যাত, পালকের মনের ভুল।
ওভাবেই উবুর হয়ে শুয়ে রইল। বেশ কিছুক্ষণ নিঃশব্দে থাকার পর হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করে মাথা তুলে তাকাতেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল, ছিটকে দূরে সরে গেল। পরপর 2-3 বার পলক ঝাপটা দিল। স্বপ্ন দেখছে না তো? নিজের হাতে নিজেই চিমটি কাটলো। না, ব্যথাও তো লাগছে, তার মানে স্বপ্ন দেখছে না। তাহলে বললে তো ভয় পাও না, তাহলে ফেসটা এমন কেন করে রেখেছো যেন আমি খেয়ে ফেলবো তোমাকে? পালকের এমন আতঙ্কিত চেহারা দেখে সামান্য ভ্রু কুঁচকালো মেঘ। আবারও দায়সারাভাবে মাথার নিচে 2 হাত রেখে আরাম করে শটান হয়ে শুয়ে রইল। পালক প্রতিক্রিয়া ব্যক্ত করতেও অপারগ, হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট মনে আছে দরজাটা ভেতর থেকে লক করেছিল। ঢুকলো কি করে লোকটা? পালকের ভাবনার মাঝে মেঘ পালকের দিকে তাকালো। শুকনো ঢোক গিলল পালক। লোকটা এখানে কি করে আসলো আপাতত না জানলেও চলবে, কিন্তু এখন তার পালানো উচিত। ধীরে ধীরে 2 কদম পিছালো, পা বাড়িয়ে যে দৌড় দিতে নিবে তখনই। দরজা লকড আর চাবি এখানে, তাই নিজের ভালো চাও তো চুপচাপ ভদ্রবের মতো এখানে আসো। মেঘালয়ের কথায় হাঁটা থামিয়ে দাঁড়ালো। বাম হাতের তর্জনীতে চাবিটা ঘুরিয়ে বাম হাতে ভর দিয়ে আধশোয়া হয়ে বসে আছে। চাবিটা আপনার কাছে কি করে এলো? ফ্ল্যাটের প্রতিটি রুমের এক্সট্রা চাবি মায়ের কাছে থাকে, সেখান থেকে ঘরের চাবিটা আমার হাতে আসতে খুব একটা অসুবিধা হয়নি। বলেই পাকা একটা হাসি দিয়ে পালকের দিকে তাকালো। এবার বুঝতে পেরেছে সবটা। এই এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে ঢুকেছে লোকটা। এখানে আসতে বলেছে? এভাবে শান্ত কণ্ঠে বললেও পালকের বুঝতে একটুকু অসুবিধা হচ্ছে না। লোকটা নির্ঘাত একটা কাণ্ড ঘটাবে। 2 কদম আরো পিছিয়ে গিয়ে বলল, এভাবে দিনে দুপুরে একা মেয়ের ফ্ল্যাটে ঢুকতে আপনার বিবেকে বাঁধলো না? একটুও না। আমার যেখানে মন যাবে, এত বাধাবাধির কি আছে? আপনি এক্ষুনি চলে যান। বসা থেকে উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলল, না গেলে কি করবে? আর তাছাড়া আমার বাড়ি, আমি যেখানে খুশি যাবো। কোনো প্রবলেম? আপনার বাড়ি হলেও এই ঘরটা আপাতত আমার। আপনি উইদাউট পারমিশন এভাবে আসতে পারেন না। আরো 2 কদম এগোতে এগোতে বলল, আমি কি পারি আর না পারি সেটা তোমার ধারণার বাইরে। শুকনো ঢোক গিলল। একটু বিশ্বাস করে না পালক এই লোকটাকে এখন। এর ভাব সাব সুবিধার ঠেকছে না। পালক পেছনে ঘুরে দৌড় দিতে নিলেই খপ করে পালকের হাত ধরে ফেলল। ক্রমাগত ছুটাছুটি করছে ছাড়া পাওয়ার জন্য। লোকটা এখনো প্রতিক্রিয়াহীন, ছাড়া এক হাতে পালকের কবজি আবদ্ধ রেখেই দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ ছটফট করেও হাত ছাড়াতে না পেরে ক্লান্ত স্বরে বলল, ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খুব খারাপ হয়ে যাবে। কে দেখবে? আপাতত তুমি আমি ছাড়া কেউ নেই। বলেই এক হাতে দেওয়ালে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো পালকের দিকে। পালক চোখ মুখ খিচে দেওয়ালের সাথে লেগে আছে। খুব সাহস বেড়েছে তাই না আমার মুখের উপর? পারবো না বলা? আমার ভুল হয়ে গেছে, আর করব না। আপনি প্লিজ চলে যান। চোখ মুখ খিচেই অন্যদিকে তাকিয়ে বলল কথাটা। মেঘ কিছুক্ষণ শান্তভাবে তাকিয়ে থেকে বলল, এদিকে মুখ ফেরাও, আমার চোখে তাকিয়ে কথা বলো। পালক আর চোখে দেখে আবারও মুখ ফিরিয়ে নিল। এত কাছ থেকে পালক কিছুতেই সইতে পারছে না মুখখানা। বুকের ভেতরে জিম জিম শব্দ তোলপাড় করছে। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করছে। আমার দিকে তাকাতে বলেছে। তুমি কি চাচ্ছ আমি নিজে তোমার ঘাটের দিকে ঘুরিয়ে নিই? তাহলে কিন্তু আমি সে পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না। কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু হয়েছে। আস্তে আস্তে কাপা কাপা দৃষ্টিতে তাকালো শান্ত গভীর চোখ জোড়ার দিকে। মেঘালয় হিসিয়ে বলল, তোমাকে বারান্দা যেতে বলেছিলাম, আমার মুখের উপর পারবো না বলার সাহস কি করে হলো তোমার? হ্যাঁ, আমার যতক্ষণ ইচ্ছে আমি দেখবো, তাকিয়ে দেখবো। তোমার সাহস কি করে হয় চলে আসার? বলে পালকের ভয়ার্ত চেহারায় তাকিয়ে আবারও বলল, নেক্সট টাইম আমার কথার অবদ্ধর চিন্তাও মাথায় আনবে না, তাহলে আমি কি করব তুমি ভাবতেও পারবে না। বুঝতে পেরেছ? বালক কোনো কথার উত্তর না করে চুপচাপ তাকিয়ে আছে। এই মানুষটাকে কিছুতেই বোঝা যায় না। এই ভালো তো এই খারাপ, শুধুমাত্র চলে এসেছে বলে এমন হুমকি। কি হলো উত্তর দাও। আচ্ছা।
আমতা আমতা করে জবাব দিল। মেঘ খানিক দূরে গিয়ে দাঁড়ালো, পালকের দিকে খানিক চেয়ে থেকে বলল, বিয়ের আগ অব্দি এভাবে আর আমার সামনে আসবে না, এবার মতো ছেড়ে দিলাম। মেঘের কথায় পালক নিজের দিকে তাকে হুড়মুড়িয়ে ঘুরে দাঁড়ালো। ছুটাছুটি করতে গিয়ে তার অন্না সরে গেছে। লজ্জায় দু হাতে মুখ ঢেকে চেঁচিয়ে বলল, আপনি এক্ষুনি বেরিয়ে যান, এক্ষুনি। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে মুখ থেকে দু হাত নামিয়ে দেখলো কেউ নেই, তাহলে চলে গেছে। একা একাই বিড়বিড়িয়ে বলে, নির্লজ্জ, বেহায়া, অসভ্য পরপুরুষ কোথাকার। লাস্টের ট্যাগটা খুব জলদি সরে যাবে, তারপর বুঝিয়ে দেব কতখানি অসভ্য। মেঘের কণ্ঠস্বর শুনে পালক আবারও অন্যদিকে ঘুরে মুখ ঢেকে বলে, আপনি এখনো যাননি? মেঘ পালকের এমন কাণ্ডে মুচকি হেসে চলে যায়। সারা, তোর আব্বুকে পানি দে তো মা। এক্ষুনি দিচ্ছি আম্মু। বলেই জগ থেকে পানি ঢেলে তারেক হাসানের সামনে ধরলো। গ্লাসের পানিগুলো খেয়ে তারেক হাসান বলল, রুমানা, একটু এদিকে আসো তো, কথা আছে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রুমানা বেগম। পাশে বসে বললেন, জলদি বলো তো কি বলবে, রান্না চাপিয়েছি তো, এতক্ষণ বসতে পারবো না। হ্যাঁ, বলেছিলাম যে। পুরো কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। এই সময়ে কে এলো? তুমি বসো, আমি দেখছি। বলেই উঠে এসে দরজা খুললেন রুমানা বেগম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনারা? কেন আসতে পারি না আমরা? হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের সৌভাগ্য, ভেতরে আসুন না। বলেই দরজা ছেড়ে দাঁড়ালেন। দরজায় স্বয়ং রমজান চৌধুরী আর তার সহধর্মিণী নীলাশা চৌধুরী দাঁড়িয়ে আছে। পালককে দেখতে গেলে তাদের সাথে প্রায়ই কথা হয়েছে। এভাবে তাদের হঠাৎ আগমনে বেশ অবাক হয়েছেন রোমানা। তারেক হাসান ও তাদের এর মন হঠাৎ আগমনে বেশ হতবিহম্বিত। সালাম দিয়ে বসতে বলে নিজেরাও পাশে বসলেন। এমন অসময়ে না জানিয়ে এসে বিরক্ত করে ফেললাম, তাই না? হাসি হাসি মুখে বললেন নীলাশা চৌধুরী। আরে না না, কি বলছেন আপা, আমরা তো ভাবতেই পারিনি আপনারা এভাবে হঠাৎ আসবেন। অবাক হয়েছি ঠিকই, তবে খুশি বেশি হয়েছি। আসলে একটা দরকারে এসেছি আমরা। দরকার বললে ভুল হবে, অনুরোধ দিয়ে এসেছি। আপনাদের কাছে দয়া করে ফিরিয়ে দেবেন না। রমজান চৌধুরীর কথায় তারেক হাসান আর রুমানা বেগম কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে তারেক হাসান বললেন, এভাবে বলছেন কেন ভাই সাহেব? আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আপনার জন্য কিছু করতে পারলে আমাদের ভীষণ ভালো লাগবে। আপনি বলুন না। নীলাশা বেগম বলতে শুরু করলেন, ভাই সাহেব, আপনাদের রিকোর্ড একটা আর্জি নিয়ে এসেছি। আমার একটি মাত্র ছেলে মেঘালয়, ওকে নিশ্চয়ই জানেন। সুইজারল্যান্ড থেকে ফিরেছে মাস 2 হলো। আমার ছেলেটার জন্য আপনার মেয়েটিকে আমার চাই ভাই সাহেব। এ আমাদের অনুরোধ, আবদার, আর্জি, যাই ভাবুন। নীলাশা বেগমের নিকট এহেন প্রস্তাব ভীষণ অকল্পনীয় ছিল তারেক হাসান আর রোমানা বেগমের নিকট। মেয়ের পড়াশোনা আর থাকার খাতিরে ওই ব্যক্তিজনের সাথে তাদের পরিচয়ের সীমানাটা ছোট নয়, বেশ দীর্ঘ। ভদ্র মানুষগুলোর আন্তরিকতা, স্বচ্ছতার ভরা ব্যবহার আর মেয়ের প্রতি তাদের স্নেহটা তাদের খুব করে জানা। এমন একটা পরিবারে একমাত্র মেয়ের স্থান হলে কোনো মা বাবাই আপত্তি জানাতে পারে না। তবু একটা কিন্তু থেকেই যায়। মেয়ে তার যদি রাজি না হয়, আগেই কি কাউকে কথা দেওয়াটা ঠিক হবে? নীলাশা বেগম রোমানা বেগমের হাত ধরে তার অসাময়িক হাসিটা রেখে বিনয়ী সুরে বললেন, আমি বুঝি আপনাদের বিহ্বলিত হওয়ার কারণ। প্রতিটি সন্তানই বাবা মায়ের কলিজার অংশ হয়। তাদের নিয়ে হুট করে কোনো সিদ্ধান্ত আপতিত হওয়াটা সহজ ব্যাপার মোটেও নয়। তবু আমাদের দেখা বা সম্পর্কটা তো হুট করেই নয় আপা। আমাদের এই সম্পর্কটাকেই আরেকটু উপকার করতে চাই। আমার মেয়ে সন্তানহীনা ঘরটাতে আপনাদের বুক থেকে জান্নাতের হুরটাকে নিতে চাই। মা হিসাবে এই অধিকারটুকু কি দিবেন না আপা? নীলাশা বেগমের কথায় মৃদু হাসলেন রুমানা বেগম। তারেক হাসান উৎসাহিত হয়ে বললেন, ঠিকই তো বলেছেন। আমাদের সম্পর্কটা তো নতুন নয়,
এই দীর্ঘ সময়ের চেনা জানায় ও আজ কিন্তু আমাদের নিরে প্রথম পদার্পণ করেছেন। শুধু কথা বললেই কিন্তু যেতে দেব না বলে রোমানা বেগমের দিকে তাকিয়ে বলল, রান্না করো পালকের আম্মু, আজ ভাইজান আর আপাকে কিন্তু ছাড়ছি না সহজে। রমজান চৌধুরী আর তার সহধর্মিণীও হাস্য উজ্জ্বল চেহারায় সায় দিলেন। এমন একটা আত্মীয়, এমন আন্তরিকতার সম্পর্ক কি হাতছাড়া করা যায়? মোটেও না। বিকেলের সময়টাতে সূর্যের আলো আভা ছড়ালো আশপাশটা। পাখিদের কিচিরমিচির আর রিকশায় টুংটাং শব্দ কানে বাজছে। পরন্ত বিকেলের মৃদু নম্রতা আর শুকনো বাতাসে দুটি মানুষ পাশাপাশি হাঁটছে। ভেতরে নিয়ে এক বুক ভালো লাগা, উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসা নিয়ে। পাশাপাশি হাঁটতে হাঁটতে মাঝখানে অপ্রিয় দূরত্বটা খুব নিশ্চুপভাবে ঘুচিয়ে নিল। হাঁটার তালে মৃদু ছন্দে দোলা হাতটায় সযত্নে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল লেপ্টে দিল। ছোট বাচ্চাকে ধরতে যেমন সাবধানতা, তেমনি সজাগ তার স্পর্শ। এমন সযত্নে রাখা প্রিয় মানুষের ছোঁয়া পেয়ে আরশির ভেতরটা ঝনঝনিয়ে উঠল। এক রাস মুগ্ধতায় ভরে গেল মনের প্রেমাঙ্গন। লাজুক চেহারার উপরে পড়া চুলগুলো নিবিড়ভাবে গুজে দিল কানের পেছনে। ওখানটায় বসি। আবরারের কথায় ছোট্ট হু বলে সায় দিল। হাতের বন্ধনটা আবারও প্রগাঢ় করে রাস্তায় পার করালো আবরার। পার্কের পাশের ফাঁকা মাঠের বেঞ্চিতে বসলো দুজন। মাঝে খুব দূরত্ব রাখেনি, তবে ঘনিষ্ঠতাও আসেনি। আবরার একটু সময় নিয়ে এগোতে চায়। আরশি তার হুট করে প্রকাশ করা অনুভূতিতে সায় দেবে সে প্রথমেই ভাবেনি, কিন্তু সে তো হুট করেই ভালোবেসেনি। ভার্সিটির শুরুর দিক থেকে আরশিকে তার অন্যরকম ভালো লাগতো। প্রাণোচ্ছল চঞ্চল স্বভাবের মেয়েটির হাসি আর পাগল পাগল কথাগুলো তার শান্তশিষ্ট মনটাকে ভীষণ দোলন দিত। আরশির পাগলামি আর অপরিপক্ক বয়সের মতো স্বভাবে বেশ ভালো লাগার সৃষ্টি হতো, তবে তা দূর থেকেই সীমাবদ্ধ রেখেছিল। ভীষণ চাপা স্বভাবের হওয়ায় নিজ অনুভূতির প্রখরতার মাত্রাটা সহজেই ছাড়াতে দেয়নি। সে সময় নিয়েছে, আপন অনুভূতিগুলোকে নিরীক্ষণ করেই সে এগিয়েছে। প্রেম নয়, ভালোবাসার সম্পর্ক চায় তার। সিলেটে ঘুরতে যাওয়ার দিনগুলোতে মনের দ্বিধা আরও কমেছে, বেড়েছে ভালো লাগা, নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা। তাই তো আর দেরি করেনি তা প্রকাশ করতে। ভাই ফুল নেবেন? মেলা সুন্দর, একদম তাজা, আর একটাই আসে, নেন না। ছোট বাচ্চাটির দিকে ডাকে তাকালো আবরার। বয়স আর কত, 11-12 হবে। পরনে ছেঁড়া ময়লা জামা কাপড়, মুখে ঝুলানো অমায়িক হাসি আর হাতে শুভ্রতার প্রতীক। মৃদু হেসে ছেলেটির মাথায় হাত রেখে বলল, দাম কত? 10 টাকা ভাই। আবরার পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে হাতে ধরিয়ে দিল। আমার কাছে তো ফেরত দেওয়ার টাকা নেই ভাই। ফেরত দিতে হবে না, তুমিই রেখে দাও। এতগুলো টাকা! বাচ্চা মনটাই যেন মুহূর্তেই আনন্দের রাঙ্গা হলো। প্রফুল্ল চিত্রে বলল, সত্যি করতেছেন ভাই? সবটা আমার? হ্যাঁ তোমার। ছেলেটি ভীষণ আনন্দের সাথে ফুলটা দিয়ে ছুটে গেল। আবরার ওর যাওয়ার পানে তাকে মৃদু হেসে বাঁ পাশে তাকালো। হালকা মিষ্টি রঙের জামা পরিহিতা তার প্রিয়তমাকে দেখতে পরন্ত বিকেলের চেয়েও স্নিগ্ধ লাগছে। আর একটু কাছে সরে বসে আরশির কানের পেছনে গুজে দিল শুভ্ররঙা গোলাপ। ফুলের জন্য আরেকটি ফুল। আবরারের কথায় আরশি লাজুক চাহনিতে চেয়ে ধীর স্বরে বলল, ধন্যবাদ। আবরার মৃদু হেসে বলল, আরও? জি। তোমায় ভীষণ ভালোবাসি। যেন শ্রবণ যন্ত্র দিয়ে এক রাস প্রশান্তি প্রবাহিত হয়ে গেল আরশির। লাজে রাঙা মুখটা আরও নামিয়ে নিল। কিছু সময় নিঃশব্দে অতিবাহিত হলো, যেন শব্দহীনায় নিস্তব্ধতায় কথা হলো। একে অপরের উত্তরে দলিল দিল। দুজনের ভেতর বয়ে যায় এক অপরের প্রতি সীমাহীন আকুলতা।
শীতের বিকেলে ফুরফুরে হাওয়া, মৃদু দোলের কাশফুলের বাঘ ধরার নৃত্য আর আকাশের নাম না জানা পাখিদের উড়াউড়ির দৃশ্যটা ছবির মতোই চমৎকার লাগছে। অদূরে ছোট ছোট বাচ্চাদের একটি দলের খেলা করছে, তার মাঝে কয়েকজন আবার রাস্তার পাশ থেকে বন্য ফুল তুলে কানের পৃষ্ঠে গুজে দিচ্ছে পরম আনন্দে। ছাদ থেকে দাঁড়িয়ে বাড়ির আশেপাশের দৃশ্যটা পালক অবলোকন করছিল। আফু, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। শিগগিরই চল, কত কাজ বলতো, তোকে আন্টিও খুঁজছে। বলেই পালকের হাত ধরে টেনে নিচে নামালো আরশি। আশেপাশে খুব একটা লোকজন না থাকলেও অন্য দিনের তুলনায় ঢের বেশি। পালক নিচে যেতেই সারা দৌড়ে পালকের কাছে এসে বলল, আপু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কখন থেকে খুঁজছি বলো তো? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। সারার কথার মাঝে রোমানা এসে বলল, আফু, আয় খেয়ে নে মা, বেলা গড়িয়ে বিকেল হতে চললো আর তুই এখনো খাসনি। মায়ের ডাকে টেবিলে গিয়ে বসলো। ওর বাবা মাকে নিয়ে সেই সকালে বাজারে গেছে। ঢের কাজ তার মাথার উপর, থাকবেই না কেন, মেয়ের বিয়ে বলে কথা। গতবার বাড়ি থেকে ফেরার পর পরীক্ষা দেওয়ার সপ্তাহ খানেক পরই বাড়ি থেকে ফোন আসলো। ওর আব্বু জানালো গুরুত্বপূর্ণ কোনো দরকারে পালককে ফিরতে হবে। পালকও দেরি না করে শিমুকে রেখে একাই ফিরল। বাড়ি আসতেই ব্যাপারটা খোলাসা হলো। তারেক রহমান, রোমানা বেগম পালককে নীলাশা আর রমজানের প্রস্তাবটার কথা বলে সে ব্যাপারে পালকের মতামত চেয়েছিল। মেঘ পালককে বিয়ের কথা বেশ কয়েকবার বলেছিল, তবে সেটা তার নিত্যকার ধমক ভেবে ব্যাপারটা পালক আমলে নেয়নি। কিন্তু ওর আব্বু আম্মুর মুখে বিয়ের কথা শুনে পালকের সারা শরীরে বয়ে তরঙ্গ খেলে গেল। লোকটা সত্যি বাড়িতে বিয়ের কথা বলে পাঠিয়েছে। এভাবে হুট করেই, কিন্তু উৎকণ্ঠা ভেতরে দমিয়ে রেখে বাহ্যিক কোনো রূপ প্রতিক্রিয়া ছাড়াই উত্তর দিয়েছে। তারেক, রোমানা, পালক আর মেঘের ব্যাপারে তেমন কিছুই জানে না। তাদের কাছে নিতান্তই একটা সামাজিকভাবেই বিয়ে। পালক বরাবরই পরিবারের মাধ্যমে আজ অবধি জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই ওর আব্বু আম্মু দিয়েছে, আর পালক তা সানন্দে মাথা পেতে নিয়েছে। তাই স্বাভাবিকভাবেই পালক একই উত্তর দিয়েছে, তোমরা যেটা ভালো মনে করবে আমি তাতেই খুশি। ব্যাস, বেশ কিছুদিন কথাবার্তা সেরে পালকের আব্বু আম্মুও রাজি হয়ে গেছে বিয়ের জন্য। পরিবার, পাত্র, পরিস্থিতি কোনোটাই প্রতিকূলে না থাকায় আরও দিন তিনেক মাথায় সম্মতি দিয়েছেন। কিন্তু তারপর পালকের আর ঢাকা ফেরা হয়নি। তারেক, রোমানা তাদের মতামত জানাবার পরের দিনই বিয়ের দিন তারিখ ঠিকঠাক করেছে। মেঘ নাকি স্পষ্ট করে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চায়। মেঘ সবার সামনেও এমন বেহাপনা করবে পালক ভাবতেও পারেনি। বাড়িতে বলেছে ভালো কথা, তা বলে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে, এসব কথা বড়দের বলতে ন্যূনতম লজ্জাবোধও হলো না লোকটার। মেঘের লজ্জাহীনতার কারণেই পালকের আর ফেরা হয়নি। ওর আব্বু আম্মু চেয়েছিল পালকের ভাইয়া দেশে ফেরার পরেই বিয়েটা হোক, তবে ওনার ভাইয়া জানিয়েছে আপাতত 2-1 বছরের মধ্যে দেশে ফেরা ইনস্টিটিউট থেকে নিষিদ্ধ। পালকের মা বাবা তাই অনেক ভেবে চিনতে ওর ভাইয়ার অনুপস্থিতিতেই বিয়ের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বিয়েটা ঘরোয়াভাবেই আয়োজন করা হয়েছে। মামা মামি, তাদের 5 বছরের ছেলে আরশির পরিবার, শিমু আর পালকরাই, গুটি কয়েক কাছের মানুষগুলো নিয়েই সবটা আয়োজিত। শিমু, আরশি আর তার মা বাবা গতকাল এসেছে, মাঝে একদিন থাকা। আগামীকালই বিয়ে, আর আজ সন্ধ্যায় পালকের তথাকথিত গায়ে হলুদ। পুরো বাড়ি যেখানে আয়োজন কাজে হরদমে ব্যস্ত, সেখানে পালক গিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। এখনও সবটা স্বপ্নের মতোই লাগছে পালকের। হুট করে কি হয়ে গেল? এই তো কিছুদিন আগেই তো মেঘালয় নামক মানুষটা পালকের কাছে
শুধু নাম মাত্র পরিচিত ছিল। আর আজ রাত পোহালেই সে সারা জীবনের মতো পালকের হয়ে যাবে। লিখিত এক দলিলের মাধ্যমে সবাইকে সাক্ষী রেখে এক জীবনের জন্য এক হয়ে যাবে দুজন। এখনো স্বপ্নের মতোই লাগছে। নিজের ভালোবাসার মানুষটাকে একেবারে নিজের করে পাওয়ার মতো অদ্ভুত এক আনন্দ অনুভূতিতে মন মস্তিষ্ক ছেয়ে আছে। খাওয়া শেষ করে ঘরে আসতেই ফোনটা বেজে উঠল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রুচিতা বলল, আফুরে, ওই বাড়িতে গিয়ে আমাদের ভুলেই গেলি? নিজের একমাত্র হবু ননদিনীরও খোঁজ খবর নিস না? আমি খোঁজ কি করে নেব আপু? আমাকে এক মুহূর্তের জন্য ফোনটা ধরতে দেয় না আরশি আর শিমু। এখন তো সরাও যোগ দিয়েছে এদের সাথে। সে কি কথা? ফোন কেন ধরতে দিচ্ছে না? আমাকে ফোন দিলেই নাকি আমি ওনাকে ফোন দিব, আর বিয়ের আগ অবধি নাকি তার সাথে কথা বলা নিষিদ্ধ। পালকের উত্তর শুনে রুচিতা যেন বেশ মজা পেল। সুর টেনে গলা উঁচিয়ে বলল, ও এই জন্য তোর উনি আজকাল বিরহে মরছে। এইবার বুঝলাম ব্যাপারটা। মানে তোর উনি তোর সাথে কথা বলতে না পেরে আমাদের জ্বালিয়ে মারছে। একটু পর পর এসে বলে আফু নূরের সাথে কথা হয়েছে তোমার। রাফাত, নিবিড়, আদ্রির সবগুলোকে দিনে 24 বার করে বলে তোমার বান্ধবীর সাথে কথা হয়েছে। ও আমার ফোন ধরছে না কেন? আজ সকালে তো মামুনিকেও বলেছে নূর আমার ফোন ধরছে না কেন, ওকে আমার সাথে কথা বলতে বলো। রুচিতার কথায় না চাইতেও ফিক করে হেসে দিল। লোকটা আচ্ছা পাগল, কাকে কি বলতে হয় সেসব বোধ শক্তি দিন দিন লোপ পাচ্ছে বোধহয়। হাসি পাচ্ছে আমার শান্তশিষ্ট ভাইয়ের এমন উন্মাদ প্রেমিক বানিয়ে। খুব হাসি পাচ্ছে তোর? তারপর কিছুক্ষণ থেমে বেশ থমকে ভরাট গলায় বলল,